নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অবিলম্বে উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দিতে হবে, এসএসসি নবম দশমের চাকরি নিয়ে বিতর্কের মাঝে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কমিশনের আশঙ্কা, পশ্চিমবঙ্গের সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও 3 গুণ, সেই কারণেই ভুয়ো ভোটার ছেকে বের করুন, সিওকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। কলকাতা দূষণের মাত্রা ছাড়ালো দিল্লিকে, উদ্বেগ বাড়াচ্ছে শহরের ফুসফুসের AQI। ময়দান এলাকায় বায়ুর গুণমান সূচক ছাড়ালো 300 গণ্ডি, ভয়ানক অবস্থা শহরের। গত কয়েকদিন ধরেই বাতিল ইন্ডিগোর একাধিক বিমান, হয়রানির শিকার যাত্রীরা। ইন্ডিগোর সিওকে হুঁশিয়ারি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর। দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভোলানাথ ঘোষের ছেলে এবং তার চালকের। বুধবার সকালে আদালতে যাওয়ার পথে নেজাটের বয়ালমারিতে পেট্রোল পাম্পের সামনে দুর্ঘটনার কবলে সন্দেশখালী মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির ড্রাইভারের। গুরুতর জখম ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটজনক। ঘটনার নেপথ্যে সন্দেশখালী জেলবন্দি শেখ শাহজাহানের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ বলেন, বাবাকেই প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। জেল থেকে বসেই এই কাজ করেছেন শাহজাহানি। বিশ্বজিৎ জানিয়েছেন, সন্দেশখালী মামলার অন্যতম সাক্ষী তার বাবা ভোলানাথ ঘোষ, যে কারণে অতীতে ভোলানাথ বাবুকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। কিছুদিন আগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। বুধবার বিশ্বজিৎ জানান, তার বাবা বরাবরই চালকের পাশের আসনে বসতেন। কোনো কারণে ছোট ভাই সামনে বসেছিল, আর দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বিশ্বজিতের কথায় এটি যে নিছকই দুর্ঘটনা নয়, তার প্রমাণ লরিটি একবার নয়, পর 3 বার বাবার গাড়িতে ধাক্কা মেরে গাড়িটি পুকুরে ফেলে দিতে চেয়েছিল। এমনকি দুর্ঘটনার পর লরি থেকে নেমে আগে থেকে অপেক্ষামান বাইকে চড়ে লরির চালক পালিয়ে যায়। এর থেকে স্পষ্ট পুরো চিত্রনাট্য আগে থেকেই সাজানো ছিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও বসে কাজসাজি করছে, ওর কাজসাজি এটাই। নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। হাই নিউজ নেটওয়ার্ক। আর মাত্র 2 দিন পরেই এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। এই অবস্থায় কমিশনের আশঙ্কা, পশ্চিমবঙ্গের সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও 3 গুণ। সেই কারণেই ভুয়ো ভোটার ছেকে বের করুন, সিইওকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। আর মাত্র 2 দিন পরেই এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এই অবস্থায় মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে এক প্রস্ত বৈঠক সেরে ফেললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু বাংলা সিইওই নন, দেশের যে 12টি রাজ্যে এসআইআর চলছে সেই সমস্ত রাজ্যের সিইওদের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা ধরে কথা বলেন তিনি।
কমিশন সূত্রে খবর, এই বৈঠকে প্রায় 1.5 মাস ধরে এসআইআর পর্বে কি কি সমস্যা হচ্ছে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা বিস্তারিত জানতে চেয়েছেন জ্ঞানেশ কুমার। পাশাপাশি সিইওদের থেকে কোথায় কত আনকালেক্টেবল ফর্ম, মৃত ভোটার, স্থানান্তরিত, নিখোঁজ সেটাও জানতে চাওয়া হয়েছে। বলে রাখা দরকার, নির্বাচন কমিশনও নিজেদের তরফে এই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে, কিন্তু ঘটনা হলো তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা। কমিশনের আশঙ্কা, এই রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও 3 গুণ বেশি হতে পারে। মঙ্গলবারের এই বৈঠকে সেই ব্যাপারে সিইওদের সঙ্গে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা, নোটিশ, নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ, এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে আরও 5 পর্যবেক্ষককে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা বুধবার সকাল সকাল রাজ্যে চলে আসছেন। এখনো অবধি যা খবর, ওই 5 পর্যবেক্ষক আসার পরপরই সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। আরও বলে রাখা দরকার, দিল্লির পাঠানো নতুন যে স্পেশাল 5 পর্যবেক্ষক তারা 5 ডিভিশনে নজরদারি চালাবেন। সিইওর সঙ্গে বৈঠকের পর ফের বুধবার বৈঠক, সেখানে উপস্থিত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত সহ অন্যান্য রোল অবজারভাররা। বস্তুত মঙ্গলবার পর্যন্ত কমিশনে দেওয়া তথ্য বলছে, এখনো অবধি রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে 57,01,548, যাদের নাম খসড়া তালিকায় থাকছে না। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,08,574, খুঁজে পাওয়া যায়নি 11,27,643, স্থানান্তরিত ভোটার 19,80,393, ডুপ্লিকেট ভোটার 1,34,232, অন্যান্য 50,706। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে 15 জানুয়ারি পর্যন্ত। সেই সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর মাঝে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার বস্তাবন্দি ভোটার কার্ড। ঘটনা নদিয়ার শান্তিপুরের। একাধিক ভোটার কার্ডে লেখা উত্তর 24 পরগনা ঠিকানা। মমতার সফরের আগে শোরগোল নদিয়ার। এসআইআর আবহে ফের উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড। ঘটনা নদিয়ার শান্তিপুরের। সেখানে 12 নম্বর জাতীয় সড়কের পাশে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি ভোটার কার্ড। একাধিক ভোটার কার্ডে লেখা উত্তর 24 পরগনার ঠিকানা। প্রথমে চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদেরই। মুহূর্তেই লোকমুখে খবরটা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই জমে যায় ভিড়। স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে শেষ পর্যন্ত কার্ডগুলিকে উদ্ধার করে। এক স্থানীয় বাসিন্দা বলছেন, বস্তাটা ফাটা ছিল, ওটা দেখেই সন্দেহ হয়। পা দিয়ে নাড়া দিতেই ভোটার কার্ডগুলি বেরিয়ে আসে। দেখে তো মনে হচ্ছে 400 থেকে 500 কার্ড রয়েছে, সঙ্গে আবার অনেক কাগজপত্র। এদিকে রাত পোয়ালি কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করার কথা রয়েছে তার স্বভাবতই এই ঘটনায় রাজনৈতিক মহলে দানা বেঁধেছে বিতর্ক। পুরো দমে চলছে চাপানুতর। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপির লোকজন এই কার্ড ফেলে গিয়েছে। এলাকার তৃণমূল নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য বলেন, মুখ্যমন্ত্রী তো এই 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়েই যাবেন, তাই তার আগে অন্য জেলা থেকে এই সব কার্ড নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা বিজেপির কাজ। আসলে এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার চেষ্টা চলছে। তবে চুপ করে নেই বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলা সম্পাদক জানান যে এলাকা থেকেই বস্তাবন্দি কার্ড উদ্ধার হয়েছে, সেখানে তো পঞ্চায়েত তৃণমূলের। এই কার্ড নিয়েই যত ছাপ্পা ভোট দেওয়া হতো। বাংলাদেশ অনুপ্রবেশকারী ভোটারদের দিয়ে ভোট করে তৃণমূল আজ ক্ষমতায় টিকেছিল। এই ঘটনা তারই প্রমাণ। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের চাকরি নিয়ে বিতর্কের মাঝে উচ্চ প্রাথমিকের পুরনো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ চেয়ে আবেদন জানিয়েছিলেন 20 জন শিক্ষক ও শিক্ষিকারা। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, অবিলম্বে এদের উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দিতে হবে।
স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের চাকরি নিয়ে বিতর্কের মাঝে উচ্চ প্রাথমিকের পুরনো চাকরিতে যোগ দেওয়ার সুযোগ চেয়ে আবেদন জানিয়েছিলেন 20 জন শিক্ষক শিক্ষিকা, কিন্তু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় মেলেনি অনুমতি। মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, অবিলম্বে এদের উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দিতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে বলেও জানিয়েছে আদালত। বিষয়টা ঠিক কি? আবেদনকারীদের তরফে আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন, প্রথমে উচ্চ প্রাথমিকের শিক্ষকতার জন্য নিয়োগপত্র পেয়েছিলেন হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলার 20 জন চাকরি প্রার্থী। পরে 2016-র এসএসসিতে নবম দশমের শিক্ষক পদে চাকরি পেয়ে যান তারা, ফলে আগের নিয়োগ পত্র গ্রহণ করেনি। কিন্তু নিয়োগ সাংবিধানিক বলে মন্তব্য করে 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে কমিশন। আর এরপরই বিতর্ক শুরু হতেই পুরনো চাকরি ফিরে পেতে আবেদন করেন মামলাকারীরা, কিন্তু কমিশন তাদের আবেদন প্রত্যাখ্যান করে দেয়। কমিশনের দাবি 90 দিন হয়ে গিয়েছে, ফলে তাদের নিয়োগের মেয়াদ পেরিয়েছে, তাই পুরনো চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আইনজীবীর দাবি, এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্য চাকরি প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাও প্রত্যাখ্যান করে দেয় কমিশন। আদালতে কমিশনের যুক্তি, মেয়াদ উত্তীর্ণদের চাকরি দিতে চায় না কমিশন, তাই নিয়োগের মেয়াদ আর বাড়ানো যাবে না। কমিশনের এই যুক্তিকেই চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা, আর সেই মামলাতেই স্বস্তি পেলেন মামলাকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। টালবাহানা চলছিল অনেক দিন ধরে। অবশেষে বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন গোপাল শেঠ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পদত্যাগ করলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তৃণমূল তাকে আগেই পদত্যাগের নির্দেশ দিয়েছিল। বুধবার জমা দেওয়া ইস্তফাপত্রে সেই দলীয় নির্দেশের কথাও উল্লেখ করেছেন গোপালবাবু। তবে এর আগে ছুটিতে চলে যাওয়ায় এবং পাল্টা পদত্যাগের কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া ইস্তফা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব চেয়ারম্যানকে 7 দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ মানেননি গোপাল শেঠ। বরং তিনি দাবি করেছিলেন পৌরসভার অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডর দায়ের করা মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় তিনি পদত্যাগ করতে পারবেন না। পাশাপাশি রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে পদচ্যুতির কারণ জানতে চেয়েছিলেন। এদিকে পুরসভা পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে, বিশেষত জল যন্ত্রণা, নাগরিক পরিষেবার বেহাল অবস্থা এবং গত লোকসভা নির্বাচনে বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডে তৃণমূলের ব্যাপক ভোট হারের কারণ। এই সবই উঠে এসেছিল তৃণমূলের ভোট কুশলী সংস্থার সমীক্ষায়। সূত্রের খবর, সেই রিপোর্টে সুপারিশ করা হয় চেয়ারম্যানের বদলের। তার ভিত্তিতেই চেয়ারম্যানকে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব। দলের নির্দেশ অমান্য করায় পরে গোপাল শেঠকে শোকজ নোটিশ পাঠায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল। অন্যদিকে দলীয় নির্দেশ সত্ত্বেও পদ আঁকড়ে রাখায় ক্ষোভ বাড়ছিল দলের ভেতরে। এর মধ্যেই হঠাৎই ছুটি নেওয়ার ঘোষণা করেন গোপালবাবু। তার বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসার জন্য ছুটিতে গিয়েছেন। তবে একই সঙ্গে তার অভিযোগ ছিল ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে 2 জন পুলিশ কর্মী নিয়োজিত ছিলেন সেই পুলিশি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমার মৃত্যু হলে পুলিশ প্রশাসন দায়ী থাকবে, তবে আমি মৃত্যু ভয় করি না, দুর্নীতির সঙ্গে আপোষ করব না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। অন্যদিকে তার পদত্যাগের নির্দেশের সময় জ্যোৎস্না আড্ডকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়, এমন জল্পনাও রাজনৈতিক মহলে ঘুরতে শুরু করে। আস্থা ভোটের প্রসঙ্গ ওঠে। মনে করা হচ্ছে এসবের মধ্যেই দলীয় নেতৃত্বের ফোন পেয়ে বুধবার তড়িঘড়ি বহুদিনের অনিশ্চয়তা, দলীয় চাপ, শোকজ নোটিশ এবং রাজনৈতিক অস্থিরতার পর ইস্তফা দিলেন গোপাল শেঠ। পৌরসভার নতুন চেয়ারম্যান কে হবে সে নিয়ে এখনো কিছু জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। ফের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্ট ও গাছে ধাক্কা বিলাসবহুল গাড়ির। রেড রোডে ভিক্টোরিয়ার কাছে দুর্ঘটনায় জখম বাবা ও ছেলে। কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।
অন্যদিকে বুধবার সকালে রেড রোডে একটি গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও রাস্তার কাছে। জখম হন গাড়িতে থাকা দুজন এবং গুরুতর আহত হন একজন পথচারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত 2টো নাগাদ কালিকাপুরের কাছে ইএম বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামের এক যুবকের। অলোকেশ বাইকে করে ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি ছিল তুলনামূলকভাবে বেশি। সিংহবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে জোরে ধাক্কা মারেন তিনি। ধাক্কার পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে গিয়ে ঠেকে। ছিটকে রাস্তায় পড়ে যান অলোকেশ। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও মাথায় হেলমেট না থাকার কারণেই গুরুতর চোট লাগে অলোকেশের, আর সেটাই তার মৃত্যুর কারণ। এদিকে বুধবার সকালে রেড রোডে ঘটে আরও একটি গাড়ি দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, উচ্চ গতিতে চলতে থাকা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। তারপরে কিছুটা দূরে গিয়ে একটি গাছেও ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তারা সম্পর্কে বাবা এবং ছেলে। গাড়িটির ধাক্কায় একজন পথচারীও আহত হয়েছেন। দুই ঘটনাতেই অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চালানোকেই প্রাথমিক কারণ হিসেবে মনে করছে পুলিশ। দুর্ঘটনাস্থলে সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে এবং দুই ক্ষেত্রেই পৃথক মামলা রুজু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার দূষণের মাত্রা ছাড়ালো দিল্লিকেও। উদ্বেগ বাড়াচ্ছে শহরের ফুসফুসের একিউআই। ময়দান এলাকার বায়ুর গুণমান সূচক ছাড়ালো 300-র গণ্ডি। ভয়ঙ্কর অবস্থা শহরের। দেশে বায়ু দূষণ নিয়ে আলোচনা উঠলেই প্রথমে সামনে আসে দিল্লির নাম। তবে মঙ্গলবার রাতে সেই দিল্লিকে পিছনে ফেলল কলকাতা। শহরের ফুসফুস নামে পরিচিত ময়দান এলাকার বায়ুর গুণমান সূচক ছাড়ালো 300-র গণ্ডি। রাত 8টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে একিউআই এর রেকর্ড করা হয় 342। এই সময় দিল্লিতে একিউআই ছিল 299। স্বাভাবিকভাবেই ময়দানকে কেন্দ্র করে এই বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, শীতের শুরুতেই কেন এই পরিস্থিতি আরও খারাপ হলো? পরিবেশ প্রযুক্তিবিদ জানান, এই পরিস্থিতির জন্য সরাসরি দুষছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে। তার কথায়, এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি। দিল্লির ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে, বিশেষ করে ভিক্টোরিয়ার চারপাশে মেট্রো রেলের কাজ চলছে। সেই কাজ যেভাবে ঢেকে রাখা দরকার ছিল সেটা করা হয়নি, ফলে চারিদিক ধুলো উঠছে। আরও জানা যায়, জল ছেটানোর সময় সিস্টেম রাখা হয়নি। মা ফ্লাইওভারের উপর দিয়ে এখন বেশ কিছু পুরনো ডিজেল গাড়িও চলছে। সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্যের কাজ। কেন্দ্র দায়ী, রাজ্যও তেমনই দায়ী। তবে সাধারণত এমন দূষণ শীতকালেই বাড়ে ঠিকই, কিন্তু দিল্লিকে টপকে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার কথা নয়। বিশেষজ্ঞদের মতে, ময়দান এলাকায় জনঘনত্ব দিল্লির তুলনায় অনেক কম, যানবাহনের সংখ্যাও কম। তাহলে সেখানে দূষণের এমন বৃদ্ধির মান হলেও আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য বলছে, প্রতি ঘনমিটারে 15 মাইক্রোগ্রামের বেশি দূষণ যে কোনো শহরের জন্য ক্ষতিকর। সেখানে ভারতেরও মানদণ্ড 60 মাইক্রোগ্রাম। আর বর্তমানে কলকাতার একিউআই সেই মাত্রার 5 গুণ বেশি বলে জানান পরিবেশ প্রযুক্তিবিদ। তার মতে, এখনই জরুরি কিছু পদক্ষেপ গ্রহণ করার দরকার নেই। ওই এলাকায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত যে মানুষ যেন সেখানে না যান। জনসমাগম কমাতে হবে। দূষণের মাত্রা বেশি যেসব সময় থাকে, ওই সময় বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ময়দানমুখী হওয়া উচিত নয়। ধুলোবালির কণা শ্বাসবায়ুর সঙ্গে শরীরে গিয়ে হার্টে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্যের স্বার্থে অবিলম্বে প্রয়োজন ময়দানে যান নিয়ন্ত্রণ, নির্মাণ স্থল সম্পূর্ণ ঢেকে দেওয়া, নিয়মিত জল ছেটানো, পুরনো ডিজেল গাড়ি নিয়ন্ত্রণ, দূষণ নিয়ে সতর্কতা জারি। খুনি ব্যবস্থা না নিলে শহরের অন্যান্য অংশে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই কোনো, ফলত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া, আর শুষ্ক আবহাওয়ায় শীতের অনুভূতিও বাড়বে।
ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই কোনো, ফলত বৃষ্টিরও সম্ভাবনা নেই রাজ্যে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া, আর শুষ্ক আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়বে। আপাতত কলকাতা সহ গোটা উত্তরে হাওয়া দাপট দেখাবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার আমেজ কিছুটা বাড়বে, তবে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই 8 জেলায় শীতের দাপট বেশি থাকবে। তবে আপাতত কয়েকদিন তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না। আগামী 5 দিনে পারদ খুব বেশি ওঠানামা করবে না দক্ষিণবঙ্গে। নতুন করে বড়সড় তাপমাত্রার পতন আপাতত হবে না। শীতের ভরপুর আমেজ বজায় থাকবে সর্বত্র। পাশাপাশি কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ একাধিক জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব থাকবে ভোর ও সকালের দিকে। উত্তরবঙ্গে দার্জিলিং ইতিমধ্যেই তাপমাত্রার 5 ডিগ্রিতে নেমে গেছে। আগামী 7 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা, তবে বড়সড় হেরফের হবে না। কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।